অস্ট্রেলিয়ার এই ব্ল্যাক রিভারে তিন বন্ধুর সঙ্গে এমন এক ভয়ানক ঘটনা ঘটেছিল যে রোমহর্ষক ঘটনায় ইন্সপায়ার্ড হয়ে হলিউড দুটি হরর মুভি বানিয়ে ফেলে। বাল্যকালের তিন বন্ধু ব্রেড, অ্যাশলি আর শন, এরা তিনজন 21শে ডিসেম্বর 2003 সালে একটি ট্রাকে করে অস্ট্রেলিয়ার সাউথের দিকে যাত্রা শুরু করে। এরা তিনজন অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলে ডারওয়ান সিটিতে বাস করতেন। তিনজন প্ল্যান করে ডারওয়ান সিটি থেকে 80 কিলোমিটার দূরে একটি সমতল লবণাক্ত ভূমি রয়েছে, সেখানে যাবে আর সেখানে গিয়ে কড বাইকে রেসিং খেলবে। তাদের খুব ভালো সময় কাটবে আর অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। তাই তারা তাদের কড বাইকগুলোকে ট্রাকে তুলে আর ডারওয়ান সিটি থেকে সাউথের দিকে যাত্রা শুরু করেন। মাটির রাস্তা ধরে ড্রাইভ করতে করতে ট্রাম্বলিং ওয়াটার হলিডে পার্ক ক্রস করে। এই পার্কের পর এলাকা একেবারেই জনশূন্য, চতুর্দিকে কেবল জঙ্গল আর জঙ্গল। এরা জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে ফিনিস নদীর কাছে চলে আসে। এই ফিনিস নদীটি 30 কিলোমিটার লম্বা ছিল আর এর পানি একেবারে কালো কয়লার মতো ছিল, যার কারণে এই নদীটা খুবই ফেমাস ছিল। যদি আপনি এই নদীটিকে সারফেস থেকে দেখেন তাহলে 1 থেকে 2 ইঞ্চির বেশি নিচে কিছু দেখতে পাবেন না। এই নদীটার কিছুটা লেফট সাইডে রয়েছে লবণাক্ত ভূমি। তারা সেখানে পৌঁছে যায় আর তাদের কড বাইকগুলোকে গাড়ি থেকে বের করে লবণাক্ত সমতল ভূমির উপর রেস খেলা শুরু করে দেয়। সেদিন ভূমির উপর খুবই বৃষ্টি হয়, যার কারণে এখানে অনেক কাদা ছিল। রেস খেলার সময় একে অপরের গায়ে কাদা ছিটাতে লাগলো, যেমনটা বন্ধুরা একসাথে হলে নিজেদের মধ্যে করে থাকে। বেশ কয়েক ঘন্টা রেস খেলার পর তারা ঠিক করে সন্ধ্যার পূর্বেই বাড়ি পৌঁছাতে হবে। তাই তারা রেসিং থামিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা তাদের কড বাইককে আবারও গাড়িতে লোড করে। এরপর তারা বাড়ির দিকে রওনা হওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক সেই সময় তাদের মধ্যে একজন জানায়, চলো পাশে নদী রয়েছে, সেখানে গিয়ে জাম দেয়া হোক, অনেক মজা হবে আর কাদাগুলো ধুয়ে যাবে। এখানে কিছু জিনিস মনে রাখবেন, অস্ট্রেলিয়াতে যেখানে সব থেকে কম সময় কাটাবেন সেটা হলো নদীর জল। কারণ এখানে জলের নিচে একটা এমন ঘাতক প্রাণীর বাস করে যা আপনাকে হত্যা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। এই কারণে অস্ট্রিয়ার বেশিরভাগ নদীতে সুইমিং এলাও নেই। আর এই ফিনিস নদী যেখানে তিন বন্ধু মিলে সুইম করার পরিকল্পনা করেছিল সেটা সুইমিং এরিয়ার মধ্যে পড়ে না। তবে এখানে একটা জিনিস নোট করা রয়েছে, এই তিন বন্ধু ওই অঞ্চলে বেড়ে উঠেছে। এর পূর্বে তারা বেশ কয়েকবার এই ফিনিস নদীতে নেমেছিল, কিন্তু তারা কখনোই বিপদের সম্মুখীন হয়নি। এই কারণে তাদের মাথার মধ্যে কোনো আইডিয়াই ছিল না যে ফিনিস নদীতে নামলে কোনো বিপদ হতে পারে। তাই তারা তিনজন নদীর ধারে যাওয়া শুরু করে। এরা নদীতে কাছে পৌঁছানোর পূর্বেই নদীর জলকে তাদের পাপ ফিল করা শুরু করে দেয়। আসলে আগের দিন ওই এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। নদীটি অনেক ঢাল ছিল, যার কারণে এই নদীর জল ওভারফ্লো হয়ে বাইরের দিকে প্রবাহিত হতে থাকে। নদীর দুই সাইডে এই ধরনের ম্যানগ্রোভের গাছের সারি রয়েছে আর এই গাছগুলোর অসংখ্য শিকড় বেরিয়ে জলের নিচে নেমে গেছে। এই তিন বন্ধু নদীর একেবারে সাইডে এসে গাছের শিকড়গুলি ধরে জলে নামে আর নোংরা গা পরিষ্কার করতে থাকে। তারা অনেক সতর্কতার সঙ্গে নিজেদের ক্লিন করছিল আর শিকড়গুলোকে অনেক মজবুতের সঙ্গে ধরে রেখেছিল যাতে হাত থেকে ছিঁড়ে না যায়। পিকচার দেখে মনে হবে এই নদীটা অনেকটা স্থির রয়েছে, কিন্তু বাস্তবে বৃষ্টির কারণে নদীতে স্রোতের গতি অনেক বেশি ছিল। তিনজন গোসল করার পর নদী থেকে উঠে আসবে, ঠিক সেই সময় ব্রেডের হাত স্লিপ করে আর সোজা জলে গিয়ে পড়ে। আর নদীর স্রোতের কারণে সে অনেক দূরে চলে যায়। সে অ্যাশলি আর শনকে সাহায্যের জন্য ডাকতে থাকে আর তারা দুজন ব্রেডকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। এরা তিনজন খুব ভালো সুইমার ছিল, তাই এদের কাছে আতঙ্কের কোনো কারণ ছিল না। অ্যাশলি আর শন দুজনে দ্রুত গতিতে সুইং করে ব্রেডের কাছে পৌঁছায় আর তারা একসাথে হয়ে যায়। এরা তিনজনই জলের স্রোতের সঙ্গে ভেসে চলেছে আর সেই সাথে মজবুত গাছের শিকড় দেখা শুরু করে, যা ধরে তারা নদী থেকে উপরে উঠে আসবে। শন সামনে ছিল, অ্যাশলি মাঝে ছিল আর ব্রেড সবার পেছনে ছিল। তিনজনেকে অপরের থেকে কয়েক ফুট দূরত্বের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ অ্যাশলি চিৎকার দিয়ে বলে ওঠে, জলের মধ্যে কিছু একটা রয়েছে, তাড়াতাড়ি সবাই নদী থেকে উপরে চলো। শন এটা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে একবারের জন্য পিছনের দিকে না তাকিয়েও গায়ের সমস্ত শক্তি দিয়ে একটা গাছে উঠে পড়ে। এই গাছটা নদীর একেবারে মাঝ বরাবর ছিল। অ্যাশলি ও তার দিকে ভেসে আসছিল। সে গাছে উঠার পর একটা ডাল ভেঙে অ্যাশলিকে তার দিকে টেনে নেয়। এরপর তারা দুজনে ব্রেডকে বাঁচানোর জন্য পানির এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু তারা ব্রেডের কোনো চিহ্ন খুঁজে পায়নি। তারা জোরে জোরে ব্রেডের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু ব্রেডের কোনো রেসপন্স নেই। হঠাৎ শন জলের উপর হলুদ রঙের কিছু একটা ভেসে উঠতে দেখে। যখন হলুদ কালার বস্তুটা জলে পুরোপুরি ভেসে ওঠে তারা বুঝতে পারে এটা ব্রেড, কারণ ব্রেড হলুদ কালারের জামা পরেছিল। কিন্তু ব্রেড তখন 13 ফুট লম্বা সল্ট ওয়াটার কুমিরের মুখে ছিল। ব্রেডের মুখ নিচের দিকে ছিল আর কুমিরটা তাকে এমন ভাবে চেপে ধরে আছে সে নাড়াচাড়াও করতে পারছিল না। শন আর অ্যাশলি এই দৃশ্য দেখে ভয়ে আটকে ওঠে। তাদের চোখের সামনে তার বন্ধুকে এই দানবটা গিলে খাচ্ছে আর তারা তাদের বন্ধুর মৃত্যু দেখা ছাড়া কিছু করতে পারছিল না।
তারা কেবল অসহায়ের মতো কুমিরের দিকে তাকিয়ে রয়েছে, আর অন্যদিকে কুমির তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন সে তাদের নিচে নামার অপেক্ষায় রয়েছে। লবণ জলের কুমির পৃথিবীর সব থেকে ভয়ানক কুমিরদের মধ্যে একটি। এরা কেবল সাইজে বড় হয়ে থাকে না, বরং এরা খুবই আক্রমণাত্মকভাবে শিকার করে থাকে। একবার যদি শিকার এদের টার্গেটে পড়ে, তাকে আত্মসাৎ না করা পর্যন্ত এরা তার আশপাশে ঘোরাঘুরি করতে থাকে। প্রতি বছর এদের আক্রমণের কারণে প্রায় 1.5 থেকে 2,000 মানুষের প্রাণ চলে যায়। কিছু পরে কুমিরটি ধীরে ধীরে জলে নিমজ্জিত হয়ে যায়, আর সে ব্রেডের সাথে গায়েব হয়ে যায়। এদিকে অ্যাশলি আর শন এতটাই ভেঙে পড়েছিল যে ব্রেডের মৃত্যুতে তারা দুঃখ প্রকাশ করতে ভুলে গিয়েছিল। তারা দুজনে ওই গাছের সব থেকে উঁচু শক্ত দুটো ডালের উপর বসে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আর তারা দুজনে একে অপরকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে যখন আমাদের পরিবারের লোকেরা বাড়িতে দেখতে পাবে না, তারা পুলিশের কাছে মিসিং রিপোর্ট করবে, আর সার্চ টিম আমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে আর আমাদের বাঁচিয়ে নিবে। তাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল ঠিকই, কিন্তু রেস্কিউ টিম এখানে কত সময় পরে আসতে পারে সেই বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। হয়তো কয়েকদিন পর্যন্ত লাগতে পারে, আর তাদের কাছে কোনো খাবারও ছিল না। তাদের ঘুমও আসতে পারে, আর বাই চান্স যদি ঘুমিয়ে পড়ে তাহলে জলে পড়ে যাবে। আর জলে রয়েছে সেই দানবটা। যখন তারা এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে নদীর কালো জলের দিকে তাকায়, তারা দেখে সেই সল্ট ওয়াটার কুমিরটা আবারও তাদের কাছে চলে এসেছে, কিন্তু এবার তার মুখে ব্রেড নেই। শন আর অ্যাশলি কুমিরটাকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছে, আর সেই কুমিরটি ও তাদের দিকে তাকিয়ে রয়েছে। কুমির জলকে নাড়াচাড়া করতে থাকে আর মাথাকে উপরে উঠিয়ে তাকিয়ে দেখতে থাকে। বেশ কয়েক ঘন্টা পর যখন সূর্য অস্ত যায়, এই কুমিরটি পালিয়ে যায়। শন ঠিক করে সেই গাছের সব থেকে উঁচু ডালে চড়ে বসবে, কিন্তু যখন সে উঁচু ডালটিতে চড়ে বসতে যাবে, ঠিক সেই সময় বেশি ওজনের কারণে ডালটি ভেঙে যায় আর সোজা জলে পড়ে যায়। সে দ্রুত সুইম করে গাছটির দিকে এগিয়ে আসতে থাকে। তখন তার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এই বুঝি কুমিরটা আমার পা ধরে টান মারলো। জলে যত শব্দ হবে কুমিরের ধ্যান তার দিকে তত অ্যাট্রাক্ট করবে। সো ফাইনালে অনেক কষ্টে সে গাছে উঠে পড়ে আর সেই ডালে চড়ে বসে, যে ডালে সে পূর্বে বসেছিল। এরপর তারা জলের দিকে তাকায়, তারা দেখে সেখানে কুমিরটা আবার ঘোরাঘুরি করছে। মানে আর কয়েক মিনিট জলে থাকলে কুমিরটা তাকে খেয়ে নিত। যখন রাত নেমে আসে এই জায়গাটিতে, তখন একদম কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এই এরিয়াতে কোনো ধরনের লাইট ছিল না, তাছাড়া ওই সময়টা ছিল অমাবস্যার রাত। চাঁদের কোনো আলো নেই, নদীর জলকে দেখা তো দূরের কথা, এরা দুজনে কাছাকাছি বসেও একে অপরের চেহারাটাও দেখতে পাচ্ছিল না। কিন্তু তারা ভালো মতোই জানে কুমিরটা তাদের আশেপাশে রয়েছে, কারণ কুমিরটি মাঝে মধ্যেই জল ঝাপটানোর শব্দ করছিল। এরা দুজনে একে অপরকে ধরে বসে থাকে যাতে ঘুমের মধ্যে নিচে না পড়ে যায়। বেশ কয়েক ঘন্টা ধরে তারা এভাবেই বসে থাকে। মধ্যরাতে ওই এরিয়াতে ভয়ানক ঝড় বৃষ্টি হয়, আর বৃষ্টির কারণে তারা কুমিরের জল ঝাপটানোর শব্দ শুনতে পাচ্ছিল না। কিন্তু যখন বিদ্যুৎ চমকাতো, এর আলোতে তারা কুমিরটাকে স্পষ্ট দেখতে পেত। মধ্যরাতে বেশ কয়েক ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকে, আর তারা ভয় পেতে থাকে হয়তো জলের লেভেল বৃদ্ধি পেতে পারে, আর কুমিরটা জাম দিয়ে তাদের না ধরে ফেলে। তারা পুরো রাতটা কুমির আতঙ্কে কাটিয়ে দেয়। যখন সকাল হয়, তারা দেখে সেই কুমির তখনও গাছের আশপাশে ঘোরাঘুরি করছে আর তাদের নিচে নামার অপেক্ষা করছে। কিন্তু ভাগ্যবশত কিছু পুলিশ অফিসার সকাল 10টার সময় তাদের খোঁজার জন্য নাম ধরে ডাকতে ডাকতে তাদের কাছে চলে আসে। তাদের ফ্যামিলি বাস্তবে তাদের মিসিং রিপোর্ট করেছিল। পুলিশ তাদেরকে একটা গাছের ডালের উপর বসে থাকতে দেখে ফেলে। এরপর তারা একটি হেলিকপ্টারে তাদের বাঁচানোর জন্য চেষ্টা করে। তারা উপর থেকে একটা দড়ি ফেলে যা দিয়ে তাদের উদ্ধার করা হবে, কিন্তু হেলিকপ্টারের পাখার হাওয়া এতটাই বেশি ছিল যে তারা গাছের ডালে বসে বসে ব্যালেন্স হারাচ্ছিল, আর জলে সেই দানবটা তখনও ঘোরাঘুরি করছিল। হয়তো এই হেলিকপ্টার তাদের উদ্ধার করার পরিবর্তে আরো বিপদে ফেলে দিতে পারে। এই কারণে রেস্কিউ টিম একটা বোট নিয়ে আসে, আর ফাইনালে তাদের দুজনকে বোটে করে রেস্কিউ করে নেওয়া হয়। এই ঘটনার পর দুই বন্ধু খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ তারা তাদের বাল্যকালের বন্ধুকে চোখের সামনে লাইভ মরতে দেখেছিল। এই ঘটনার পর কুমিরটিকে শিকার করার জন্য ফিনিশ রিভারে একটি বড় সার্চ অভিযান চালানো হয়, কিন্তু ওই কুমিরটিকে তারা আর কোনোভাবে খুঁজে পায়নি। কেবল খুঁজে পাওয়া গিয়েছিল ব্রেডের হলুদ কাপড়টি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে রহস্য রিসার্চের নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ।